তোমরা অনেকেই যেমন রেনবো, ফুডি সারফেস এরা আমাকে থার্ড সেমিস্টারের সিলেবাসের কথা বলেছো। থার্ড সেমিস্টারের সিলেবাস তাছাড়াও একজন নাম সম্ভবত রাজদীপ সাহা, সম্ভবত না রাজদীপ সাহা, তোমরা অনেকেই আমাকে থার্ড সেমিস্টারের মাইনরের সিলেবাসটার কথা বলেছিল। যাদের নাম মনে আছে আপাতত আমি তাদের নামটা আজকে বললাম। থার্ড সেমিস্টার মাইনর কি কি আছে, ইকোনমিক্সের মাইনর। প্রথমে দেখো, মাইনর যারা পড়ছো তারা শুধুই মাইনর যাদের মানে অনার্স নেই তাদেরকে মাইক্রো ইকোনমিক্স ওয়ানটা পড়তে হচ্ছে। আর যাদের অনার্স আছে তার সাথে ইকোনমিক্স মাইনর তাদেরকেও মাইক্রো ইকোনমিক্স ওয়ানটা পড়তে হচ্ছে। তবে যাদের অনার্স আছে তার সাথে মাইনর তাদেরকে শুধুই মাইক্রো ইকোনমিক্স ওয়ান পড়তে হবে। আর যাদের শুধু মাইনর মানে অনার্স নেই তাদেরকে আরেকটা সেক পেপার পড়তে হবে। এবার এই সেক পেপারের মধ্যে তোমাদের দুটো পেপার আছে। দুটো পেপার, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স মানে রাশিবিজ্ঞানের উপর পেপার, আর একটা হচ্ছে তোমাদের এন্টারপ্রেনারশিপের উপর, সংগঠনের উপর পেপার রয়েছে। কলেজ তোমাকে যেটা দেবে এবং তুমি যেটা ফর্ম ফিল আপ করেছো তার উপরে ডিপেন্ড করছে তুমি কোন সেক পেপারটা পড়বে। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তবে এখানে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তুমি কলেজে যাবে, কলেজে গিয়ে জানতে চাইবে যে তোমার কোন পেপারটা রয়েছে। তবে মাইনরের ক্ষেত্রে যারা ইকোনমিক্স অন্য সাবজেক্টে অনার্স ইকোনমিক্স মাইনরে আছে তাদের যদি থার্ড সেমিস্টারে ইকোনমিক্স হয় তাহলে কিন্তু মাইক্রো ইকোনমিক্স ওয়ান। তোমাদের মনে হতে পারে যে ফার্স্ট সেমিস্টারেও কি মাইক্রো ইকোনমিক্স ওয়ান, যারা ফার্স্ট সেমিস্টারে মাইনর ইকোনমিক্স রয়েছে? হ্যাঁ, যাদের অন্য সাবজেক্টে অনার্স ইকোনমিক্সটা মাইনরে রয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে, হতে পারে না, এটাই ফার্স্ট সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্স ওয়ান বা থার্ড সেমিস্টারে মাইক্রো ইকোনমিক্স ওয়ান। এইবার তোমরা আমাকে বলেছো, এটা আমি আগের ভিডিওতেও একই কথা বলেছিলাম, তোমরা আমাকে বলেছো যে সিলেবাসটাকে একটু ভালোভাবে বাংলায় বলে নিতে যে কি কি আছে। চলো আমরা বাংলা নিয়ে বাংলাতে একেবারে ডিসকাস করছি যে এই সিলেবাসটা ইংলিশ এবং বাংলাটা কি হয়, তোমরা বইতে কি নামে এগুলো দেখতে পাবে এবং প্রত্যেকটা ইউনিটের নাম কি হবে সেইগুলো নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। আশা করছি তোমাদের সুবিধা হবে। আর যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অলরেডি আমাদের মাইক্রো ইকোনমিক্স ওয়ানের ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। চলো এবার দেখে নিই যে তোমাদের সিলেবাসটার বাংলা ট্রান্সলেশন করলে কি হবে, কি কি সিলেবাসে রয়েছে। আমরা আজকে আলোচনা করব সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 মাইক্রো ইকোনমিক্স 1 ক্যালকাটা ইউনিভার্সিটির। আমি সিলেবাসটা ডিসকাস আগে করেছিলাম মাইক্রো ইকোনমিক্স 1, সেটা বাংলাতে ছিল না, অনেকে বলেছিলে বাংলাতে, তাই আজকে বাংলাতে করে দিচ্ছি ডিসকাস। যদি বুঝতে অসুবিধা হয় এরপরেও তোমরা আমাকে অবশ্যই বলবে, আমি চেষ্টা করব তোমরা যেরকম চাইছো সেরকম ভিডিও করে দেবার। চলো দেখতে থাকি। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো তোমাদের ইউনিট রয়েছে। ইউনিট 1 রয়েছে অর্থনীতির পরিধি এবং পদ্ধতি, তারপর রয়েছে ইউনিট 2 তে উপযোগিতা তত্ত্ব, ইউনিট 3 তে রয়েছে চাহিদা এবং যোগান, ইউনিট 4 এ রয়েছে বাজার এবং সামঞ্জস্য, ইউনিট 5 এ রয়েছে বাজার এবং সংবেদনশীলতা। এরপরে যেটা আছে আমি প্রত্যেকটা ইউনিট নিয়ে আলোচনা করতে শুরু করলাম। ইউনিট 1 এ আছে অর্থনৈতিক পরিধি এবং পদ্ধতি। এখানে দেখো 1.1 এ আমরা পাচ্ছি এখানে কি কি আছে দেখো, অভাব, দুষ্প্রাপ্যতা, প্রতিযোগিতার সমাপ্তি, পছন্দ, অর্থনীতির সংজ্ঞা, একজন অর্থনীতিবিদের মতো চিন্তা, অর্থনীতির মৌলিক প্রশ্ন, পরিবার, সংস্থা, চাহিদা যোগানের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এটা কিন্তু একদম অল্প করে, এখানে একদম হালকা করে আমরা চাহিদা যোগান সম্পর্কে জানবো, কারণ চাহিদা যোগান সম্পর্কে আরো পরে অনেক কিছু জানবো। উপযোগের মৌলিক ধারণা এখানেও ছোট করে জানবো, কারণ আমরা পরে এই দুটো চ্যাপ্টার আলাদা রয়েছে। তারপর রয়েছে উৎপাদনের মৌলিক ধারণা, উৎপাদন ফাংশন বলতে এটা উৎপাদন অপেক্ষক বলা উচিত বাংলাতে, গড় এবং প্রান্তিক উৎপাদনের সংজ্ঞা, এটা মোটামুটি উৎপাদনটা আমরা এখানে একটু বড় করেই জানবো। ব্যষ্টিগত অর্থনীতি, সমষ্টিগত অর্থনীতি, আদর্শ অর্থনীতি, ইতিবাচক অর্থনীতি, এইগুলো মেনলি ছোট ছোট সংজ্ঞা এবং কয়েকটা একটু ব্রিফলি জানবো, বেশি কিছু এখান থেকে আর জানবো না। চলো নেক্সট আমরা চলে যাব অর্থনীতির পরিধি এবং পদ্ধতি। পদ্ধতির দ্বিতীয় যেটা আছে সেটাতে স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণে ক্ষুদ্র অর্থনীতি মানে এখানে বলতে চাই যে ব্যষ্টিগত অর্থনীতি কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে।
এখানে কি কি আছে? অর্থনৈতিক মিথস্ক্রিয়া, ট্রেড অফ এর বাংলা আমি করতে পারিনি, তার কারণ হচ্ছে ট্রেড অফ মানে হলো কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে, এটাকে বলা হয় ট্রেড অফ। তো এখানের বাংলা আসলে কি, আমি এটা ট্রান্সলেশন হয় না বললেই চলে। আর সুযোগ, ব্যয়, দক্ষতা, প্রান্তিক পরিবর্তন, ব্যয় সুবিধা, বাণিজ্য, বাজার, বাজার অর্থনীতি, সম্পত্তির অধিকার, বাজার ব্যর্থতা, বাহ্যিকতা, বাজার শক্তি, এইগুলো রয়েছে। এইবার এখানে বাজার ব্যর্থতা সম্পর্কে আমরা কিছুটা জানবো, বাজার অর্থনীতি সম্পর্কে কিছুটা জানবো, আবার আমরা পরে গিয়ে বাজার অর্থনীতি, বাজার ব্যর্থতা নিয়ে আর একটা চ্যাপ্টার আছে সেখানেও জানবো। এরপরে 1.3 বলছে পারস্পরিক নির্ভরশীলতা এবং বাণিজ্য লাভ, উৎপাদন সম্ভাবনা, সীমান্ত, এটাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়, সীমান্ত রেখা দুটোই বলা হয়। ক্রমবর্ধমান খরচ, পরম ব্যয় সুবিধা, তুলনামূলক সুবিধা এবং বাণিজ্য লাভ। এরপর আমরা যেটা আলোচনা করব, দেখো এরপর চ্যাপ্টার 2 মানে ইউনিট 2 উপযোগিতা তত্ত্ব, সেখানে আছে সংখ্যাবাচক এবং ক্রমবাচক, যেটাকে কার্ডিনাল আর অর্ডিনাল অ্যাপ্রোচ বলা হচ্ছে, অর্ডিনাল থিওরিও বলতে পারো। তারপর এই দুটো আমরা প্রথমে এগুলো কি কাকে বলে এইসব নিয়ে জানছি 2.1 এ। 2.2 আমরা যেটা জানবো সেটা এই যে সংখ্যাবাচক উপযোগিতা, পছন্দ তত্ত্ব, মোট উপযোগিতা, প্রান্তিক উপযোগিতা, পছন্দের সর্বোচ্চতা, প্রান্তিক উপযোগিতা, চাহিদা তত্ত্ব, এইসব নিয়ে এখানে আলোচনা হবে। মানে এখানে চাহিদা তত্ত্ব বলতে এই প্রান্তিক উপযোগিতা থেকে কিভাবে চাহিদা আসে সেটা সম্পর্কে, চাহিদা রেখা কি করে আঁকা যায় বা এটার উপরেই চাহিদাটা ডিপেন্ড করে, এইসব নিয়ে আমরা এখানে আলোচনা করব। নেক্সট আমাদের রয়েছে উপযোগিতা তত্ত্বের আন্ডারেই 2.3 রয়েছে ক্রমবাচক উপযোগিতা, অগ্রাধিকার ক্রম, মানে এখানে আমরা নিরপেক্ষ রেখা সম্পর্কে জানবো, যেটা অর্ডিনাল ইউটিলিটি থিওরি। এখানে প্রতিস্থাপনের প্রান্তিক হার, এটা প্রান্তিক পরিবর্তনের হার বলা যায়। এখানে নিরপেক্ষ রেখা উত্তল কেন হয়, বাজেট রেখা কি, বাজেট রেখার সীমাবদ্ধতা কি, ভোক্তার ভারসাম্য নিয়ে আলোচনা করব। এই যে আমরা উপযোগিতার এই তত্ত্বটা আলোচনা করেছিলাম, এখানেও কিন্তু আমরা ভোগের আলোচনায় আসবো, ভোক্তার ভারসাম্য নিয়ে আলোচনা করব, এখানেও আমরা ভোক্তার ভারসাম্য নিয়ে আলোচনা করব। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এবার চ্যাপ্টার 3 ঢুকছি, চাহিদা ও যোগান। চাহিদা ও যোগানে প্রথমে বাজার কিভাবে কাজ করে সেটা নিয়ে জানবো। চাহিদা কাকে বলে, ইন্ডিভিজুয়াল চাহিদা মানে ব্যক্তিগত চাহিদা কি, বাজার চাহিদা কি, সেইগুলো নির্ধারণকারী বিষয়বস্তু ডিটারমিনেন্টস গুলো জানবো, চাহিদা রেখা জানবো, চাহিদা রেখার পরিবর্তন, চাহিদা রেখার স্থানান্তর সম্পর্কে এখানে জানবো। নেক্সট আমরা জানবো চাহিদা যোগান থেকে, এবার যোগান থেকে জানবো যোগান কাকে বলে, যোগান নির্ধারণকারী বিষয়বস্তু, যোগান রেখা, যোগান রেখার স্থানান্তর, যোগান রেখার পরিবর্তন, এইগুলো জানবো। তারপরে আমাদের রয়েছে চাহিদা যোগান থেকে চাহিদা যোগান কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য দাম নির্ধারণ করে সেটা সম্পর্কে জানবো। এটা একটা ছোট টপিক, এটা সম্পর্কে জানবো, তবে এই কনসেপ্টটা বেশ জটিল এবং মনে রাখাটা একটু কঠিন হয়, তাই পড়াশোনাটা একটু মন দিয়ে করতে হবে। নেক্সট এবার আমরা চলে যাচ্ছি পরের চ্যাপ্টারে, বাজার এবং সামঞ্জস্য। এখানে বাজার বলতে এখানে আমরা বলেছিলাম তোমাদেরকে যে বাজার ব্যবস্থা সম্পর্কে যেটা জেনে এসেছি, এখানে আবারও জানবো বাজারের প্রতিযোগিতা জানবো, উপাদানের বাজার সম্পর্কে জানবো, মুক্ত এবং নিয়ন্ত্রিত বাজার সম্পর্কে জানবো, তারপর বাজার অবাজার খাত, সরকারি বেসরকারি খাত, মুক্ত বাজার, এখানে আদেশ ভিত্তিক বাজার, মিশ্র বাজার, এইগুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি, তারপর মিশ্র অর্থনীতি, তারপর ধনতান্ত্রিক অর্থনীতি সম্পর্কেও এখানে আমরা জানবো। নেক্সট আমাদের যেটা আছে এই আন্ডারেই রয়েছে যে কিছু দ্রব্য সম্পর্কে জানবো, পাবলিক পণ্য, এটা বলতে চাইছে সরকারি দ্রব্য, ব্যক্তিগত দ্রব্য, সাধারণ সম্পদ আর প্রাকৃতিক একচেটিয়া, এইগুলো সম্পর্কে এখানে আমরা জানবো। নেক্সট আমাদের যেটা রয়েছে অন্য চ্যাপ্টার, বাজার এবং সংবেদনশীলতা। এইটা দেখো, চাহিদার পরেই আমরা চাহিদা স্থিতিস্থাপক আলোচনা, আমি জেনারেলি যখন পড়াই স্থিতিস্থাপকতা তখনই একবার পড়িয়ে রাখি, এখানে আলাদা করে আবারও স্থিতিস্থাপকতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে। এরপর থাকছে এখানে বাজার সংবেদনশীলতা, স্থিতিস্থাপকতার আন্ডারেই থাকছে কিভাবে স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয়, চাপগত স্থিতিস্থাপকতা আর বিন্দুস্থ স্থিতিস্থাপকতা। তারপর থাকছে এগুলো সংজ্ঞা এবং কিভাবে পরিমাপ করা হয় দুটোই শিখতে হবে।
বা এরপরে থাকছে যে চাহিদা যোগান স্থিতিস্থাপকতা, কিভাবে যোগান স্থিতিস্থাপকতাও জানতে হবে, স্থিতিস্থাপকতা নির্ধারণকারী বিষয়বস্তু জানতে হবে, স্বল্পকাল দীর্ঘকালের যোগান রেখা স্থিতিস্থাপক কিরকম হয় সেটাও জানতে হবে। তারপর আয়গত স্থিতিস্থাপকতা, দামগত স্থিতিস্থাপকতা, পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা সম্পর্কে এখানে ফর্মুলা এবং দু একটা অঙ্ক হতে পারে আর ডেফিনেশন থাকতে পারে। তারপর হলো এবার আমরা এখানে এইটার উপর একটা প্রয়োগ দেখব, সেটা হচ্ছে ওপেক কান্ট্রি আর তেলের দাম, সেটার উপর একটা প্রয়োগ দেখব। এই ছিল তোমাদের মাইক্রো ইকোনমিক্স এর সিলেবাসটা। তোমরা আমাকে বলেছিলে যে বাংলাতে বলে দিতে, আমি বলে দিলাম। আশা করছি বুঝতে পেরেছো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। থ্যাংক ইউ।